আসসালামু আলাইকুম। কাল থেকে তোমাদের সেকেন্ড অনলাইন এক্সাম শুরু হচ্ছে, তো সেই জন্যে আজকে আমি নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব না, নতুন কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করব না। তোমাদের যে চ্যাপ্টারগুলো সেকেন্ড অনলাইন এক্সামে যেগুলো হবে সেইগুলো একটু বলবো আর কি। মানে এগুলো তো তোমাদের আগেই হয়ে গেছে, আলোচনা করা হয়ে গেছে, তো সেগুলো নিয়ে একটু একটু আমি বলবো। দেখো আমি যেগুলো বলবো মানে তোমাদের এই সেকেন্ড অনলাইন এক্সামে দেখো এই দুটো চ্যাপ্টার আছে জিওগ্রাফিতে, এই দুটো চ্যাপ্টার আছে, যেমন মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন এই চ্যাপ্টারটা আছে, আর ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক এই চ্যাপ্টারটা আছে। তো আমি তোমাদেরকে এরকম বলবো না যে আমি কয়েকটা কোশ্চেন দিয়ে দিচ্ছি আর এই শর্ট কোশ্চেনের অ্যান্সারগুলো পড়ো ভালো করে তাহলে হবে, এরকম করলে হবে না। মানে তোমরা শর্ট কোশ্চেন মুখস্থ করবে আর ওগুলো দিয়েই পরীক্ষা দিয়ে দেবে, পরীক্ষায় লিখবে 10-এ 10, 15-এ 15 পেয়ে যাবে, এরকম করলে হবে না। তোমাদেরকে আমি যেগুলো বলেছি সেগুলো ভালো করে পড়তে হবে, মানে তোমাদেরকে কিছু জানতে হবে। এই চ্যাপ্টারটা আর এই চ্যাপ্টারটা দুটো চ্যাপ্টার খুব ইম্পর্ট্যান্ট, তো এই চ্যাপ্টারের কী কী জিনিস আমাদেরকে জানতে হবে তো সেগুলো আমি একটু বলবো। তো ওইগুলোই ভালো করে তোমরা পড়বে, যে জিনিসগুলো আমি বলছি সেগুলো টেক্সট বই থেকে বুঝে বুঝে পড়বে, তাহলে তোমরা এক্সামে যা কিছু আসবে তোমরা লিখতে পারবে আশা করছি। তো দেখো প্রথমে আমি লিখেছি যে মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন। তো এই চ্যাপ্টারে দেখো আমি যখন আলোচনা করেছিলাম এই চ্যাপ্টারটা তখন আমি বলেছিলাম যে মানুষের কিছু কাজ আছে, যেমন দেখো মানুষ ফসল বাড়ানোর জন্য মানে কৃষিকাজ যখন করছে তখন তার উৎপাদন বৃদ্ধির জন্য জমিতে কীটনাশক সার এবং রাসায়নিক সার এবং কীটনাশক পদার্থ ব্যবহার করছে, উচ্চ ফলনশীল বীজের ব্যবহার করছে। তো তার ফলে মাটির মানে রাসায়নিক সার এবং কীটনাশক পদার্থ ব্যবহারের ফলে মাটির গুণমান নষ্ট হচ্ছে। সেই মাটি যখন ধুয়ে গিয়ে কোনো মানে বৃষ্টি জলে ধুয়ে যখন কোনো জলাশয় মিশে সেই জলাশয়ের জলকে দূষিত করছে, এভাবে মাটি দূষণ হচ্ছে, জল দূষণ হচ্ছে। তারপর দেখো মানুষের আরও অনেক কার্যকলাপ আছে, যেমন কলকারখানা বৃদ্ধি। তো কলকারখানা বৃদ্ধির ফলে জল দূষণ হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে। তারপর এই যে যাতায়াতে মানে যানবাহনের পরিমাণ বেড়ে গেছে, যেহেতু জনসংখ্যা অনেক বেড়েছে, যানবাহনের পরিমাণ অনেক বেড়েছে, তো তার ফলে বায়ু দূষণ বৃদ্ধি পাচ্ছে। তো এগুলো আমি বলেছিলাম তোমাদেরকে যে মানুষের কার্যাবলীর ফলে পরিবেশের অবনমন হচ্ছে। মানুষ যে কাজগুলো করছে, ডিনামাইট বোমা ফাটিয়ে পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করছে, তো আরও অনেক কাজগুলো আছে, মানুষের অনেক কাজের ফলে পরিবেশের অবনমন হচ্ছে। তো সেই কাজগুলো আমি বলেছিলাম, যে কাজগুলো আমি যেমন বললাম, তো সেগুলো ভালো করে পড়বে যে কোন কোন কার্যাবলীগুলোর জন্যে পরিবেশের অবনমন হচ্ছে। পরিবেশের অবনমন জিনিসটা কি আর পরিবেশ দূষণ কি এটাও আমি তোমাদেরকে বলেছি। তো পরিবেশ দূষণ আর পরিবেশ অবনমন এই দুটো জিনিস, আর এই দুটোর পার্থক্য তোমরা খুব ভালো করে পড়বে। টেক্সট বই মানে তোমরা রেফারেন্স ইউজ করতে আমি বলবো না, টেক্সট বইটা ভালো করে পড়ো, খুঁটিয়ে পড়ো, প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ো, তাহলে তোমরা পারবে। তারপর আরেকটা জিনিস বলবো এই চ্যাপ্টারে, যে মানুষের এই যে কার্যাবলীর ফলে পরিবেশের অবনমন হচ্ছে আর এই যে দূষণ হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে, তো তার ফলে মানে তার ফলাফল, তার কুপ্রভাব কি হচ্ছে। মানুষের যেমন বিভিন্ন রোগ দেখা দিচ্ছে, স্টোন ক্যান্সার হচ্ছে, এগুলো গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এগুলো হচ্ছে। তো এই যে পরিবেশের অবনমন, এই অবনমন রোধ করা যাবে কিভাবে, এগুলো আমি তোমাদেরকে বলেছিলাম যে পরিবেশ অবনমন রোধের উপায় মানে পরিকল্পিতভাবে কৃষিকাজ করা, পরিকল্পিতভাবে নগরায়ন, এগুলোর কথা আমি বলেছিলাম তোমাদেরকে। তারপর দেখো এই যে বসুন্ধরা সম্মেলন হয়, তো বসুন্ধরা সম্মেলনে কয়টি দেশ অংশগ্রহণ করে? 1992 সালে বসুন্ধরা সম্মেলন হয়, তো সেখানে 179টি দেশ অংশগ্রহণ করে এবং সেই সম্মেলনে বেশ কিছু নীতি গ্রহণ করা হয়। তো সেই নীতিগুলো এমনই হয়, মানে সেই নীতিগুলোতে একটাই উদ্দেশ্য যে পরিবেশকে সামনে রেখে, পরিবেশের কথা মাথায় রেখে অনেকগুলো নীতি গ্রহণ করা হয়, যেমন সম্পদ সংরক্ষণ, তারপর সম্পদের পুনর্ব্যবহার করা, এগুলো। তারপর দূষণের পরিমাণ কমানো, এই যে এই ব্যবস্থাগুলো, এই গৃহীত পদক্ষেপগুলো নেওয়া হয় আর কি। তো তারপর দেখো তোমাদেরকে আরেকটা কথা আমি বলেছিলাম, সেটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট।
সাস্টেনেবল ডেভেলপমেন্টটা কী এটা তোমরা ভালো করে পড়বে। আমি তোমাদেরকে এটা বিস্তারিতভাবে ক্লাসে আলোচনা করেও ছিলাম, আবারও বলছি। সাস্টেনেবল ডেভেলপমেন্ট হচ্ছে সভ্যতার উন্নতি, সভ্যতার অগ্রগতি থেমে থাকবে না, সভ্যতার উন্নতি হতে থাকবে, তার সঙ্গে সঙ্গে পরিবেশেরও উন্নতি হবে। মানে পরিবেশের কথা মাথায় রেখে সভ্যতার যে উন্নতি সেটাকে বলা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, স্থিতিশীল উন্নয়ন। তো এটা জানতে হবে আমাদেরকে আরও ভালো করে। তোমাদেরকে আমি বলেছি সেই ক্লাসগুলো তোমরা আবার ভালো করে দেখতে পারো, বুঝতে না পারলে আমাকে বলবে। তারপর দেখো এই যে মানুষের যে বিভিন্ন কার্যাবলী, তার ফলে পরিবেশের বিভিন্ন ক্ষয়ক্ষতি হচ্ছে। যেমন ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল, যেখানে মিথাইল আইসোসায়ানাইড গ্যাসের জন্য অনেক মানুষ প্রাণ হারায়, এরকম দুর্ঘটনা ঘটে। তারপরে ইউক্রেনের চেরনোবিল যে দুর্ঘটনাটা ঘটেছিল 1986 সালে। তো তারপর দেখো মহারাষ্ট্রের কয়নাবাদ ভেঙে গিয়েছিল 1967 সালে। তো এগুলো হচ্ছে মানুষের কার্যাবলীরই কুফল আর কি। তো দেখো তারপরে মানুষের কার্যাবলীর ফলে দেখো পরিবেশের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, এবং এই যে দেখো মানুষ নির্বিচারে গাছ কেটে ফেলছে, তাই তো। তো তার ফলে পরিবেশ দূষিত হচ্ছে, বায়ু দূষিত হচ্ছে। তো এরকমই একটা ঘটনার কথা তোমাদেরকে আমি বলেছিলাম, যেটা উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলে হয়েছিল, চিপকো আন্দোলন। আর এই চিপকো আন্দোলনের উল্লেখযোগ্য নেতা ছিলেন সুন্দরলাল বহুগুণা। চিপকো আন্দোলনটা আমি তোমাদেরকে বলেছি, মানে পুরোটাই বলেছি। তো এখানে আমি ছোট করেই বলে দিচ্ছি যে চিপকো আন্দোলন হচ্ছে উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলে হয়েছিল। গাছদেরকে যখন মানে ওই অঞ্চলে গাছ কাটতে আসে, তো তখন সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে ওখানকার মানুষেরা সেই গাছকে জড়িয়ে ধরে থাকে, গাছ কাটতে বাধা দেয় আর কি। তো এই যে গাছকে জড়িয়ে ধরে যে আন্দোলন, গাছকে জড়িয়ে ধরা হচ্ছে বলে সেটাকে বলা হচ্ছে চিপকো আন্দোলন। তো এরকমই আরেকটা আন্দোলন হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন, যেটা দেখো মেধা পাটেকর যে আন্দোলনের সঙ্গে যুক্ত। নর্মদা নদীতে বিশাল বড় বাঁধ তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়। তো সেই বাঁধ তৈরি করলে অনেক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকায় মেধা পাটেকর এবং তার যে অনুগামী ব্যক্তিরা আন্দোলন করে, নর্মদা বাঁচাও আন্দোলন। তো এই আন্দোলনটা আমি তোমাদেরকে বড় করে বিস্তারিতভাবে বলেছি। তো তারপর দেখো এই গঙ্গা অ্যাকশন প্ল্যান কি সেটা তোমরা ভালো করে পড়বে। গঙ্গা অ্যাকশন প্ল্যান রাহুল গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন ভারতে, তখন উনি এই গঙ্গা অ্যাকশন প্ল্যান নীতিটা গ্রহণ করেন। গঙ্গা অ্যাকশন প্ল্যানটা দেখো গঙ্গার দূষণ অনেক পরিমাণে বেড়ে যায়, গঙ্গাতে অনেক নোংরা আবর্জনা ফেলার জন্য গঙ্গার জল দূষিত হয়ে যায়। যেখানে গঙ্গাকে আমরা অনেক পবিত্র মনে করি, গঙ্গাকে আমরা মায়ের সমান মনে করি, তো সেই জায়গায় গঙ্গার জলটা এতটাই দূষিত হয়ে যায় যে গঙ্গার জলটা বিষাক্ত হয়ে যায়। তো সেই গঙ্গাকে পরিশুদ্ধ করার জন্য গঙ্গা অ্যাকশন প্ল্যান নীতি গ্রহণ করা হয়, যেখানে বলা হয় যে গঙ্গা নদীতে কোনো আবর্জনা নোংরা জল ফেলা চলবে না। যদি কোনো কলকারখানার জল ফেলা হয় তাহলে সেটাকে আগে পরিশুদ্ধ করা হবে, পরিশুদ্ধকরণের পরেই জলটাকে ফেলা হবে। তারপর গঙ্গার জলে কোনো মৃত দেহ, কোনো মৃত পশুর দেহ এগুলো ফেলা চলবে না, এগুলো পুরোপুরি নিষিদ্ধ করা হয়। তো এটাই হচ্ছে গঙ্গা অ্যাকশন প্ল্যান, এটা তোমরা ভালো করে পড়বে। তারপর এই যে দেখো 2020 সালে আমফান সাইক্লোন হয়, এই যে কয়েক মাস আগে যেটা হয়েছিল পশ্চিমবঙ্গের সুন্দরবনের জীববৈচিত্র্য যার জন্য আংশিকভাবে বিনষ্ট হয়ে যায়, পশ্চিমবঙ্গের অনেক ক্ষয়ক্ষতি হয়। তারপর জাপানের ফুকুশিমা পরমাণু ঘটনা হয় 2011 সালে। তো এগুলো তোমরা একটু ভালো করে পড়বে। আমি তোমাদেরকে এইভাবে বলছি না যে এই শর্ট কোশ্চেনগুলোই পড়ে নাও, এগুলোই পড়ে নিলে হয়ে যাবে। তো আমি এরকম করলে হবে না, তোমাদেরকে পুরো চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে। পুরো চ্যাপ্টারটা টেক্সট বই দেখে প্রত্যেকটা লাইন দেখে দেখে পড়বে, বুঝে পড়বে, তাহলেই হবে। তারপর হ্যাঁ, আর একটা কথা তোমাদের বলা হয়নি, সেটা হচ্ছে হোমিওস্ট্যাটিক ব্যবস্থা, যেটা আমি তোমাদের আগে ক্লাসে বলেছি যদিও, তবুও বলছি। হোমিওস্ট্যাটিক ব্যবস্থাটা কি? হোমিওস্ট্যাটিক ব্যবস্থা হচ্ছে যে আমাদের শরীরে যখন কোথাও কেটে যায় বা আঘাত লাগে, তখন কি হয়, ওটা আস্তে আস্তে অনেক সময় সেই ক্ষতটা পূরণ হয়ে যায়, তাই তো। ঠিক সেরকম পরিবেশও যদি ছোটোখাটো কোনো ক্ষয়ক্ষতি হয়, তাহলে সেটা আপনি সেই ক্ষতিটা পূরণ হয়ে যায়। তো সেইটাকেই বলা হয় হোমিওস্ট্যাটিক ব্যবস্থা। স্থিতিশীল উন্নয়নটা বললাম আমি। তো যাই হোক, এই চ্যাপ্টারটা হলো। তারপর আরেকটা চ্যাপ্টার আছে তোমাদের, দেখো যে ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক। তো
তো ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি? 9টি। কি কি? নেপাল, ভুটান, চীন, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা আর মালদ্বীপ, তাই তো? তো এই প্রতিবেশী দেশগুলো সম্পর্কে আমি বিস্তারিতভাবে আগে বলেছি। তো দেখো এখানেও আমি কিছু কিছু বলছি, এগুলো হচ্ছে দেখো এই যে দেখো ভুটানে ফল প্রক্রিয়াকরণ শিল্প বিখ্যাত, ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয়, মায়ানমারকে প্যাগোডার দেশ বলা হয়, প্রাচ্যের মুক্ত হচ্ছে শ্রীলঙ্কা, পাটকে সোনালী তন্তু বলা হয়, শ্রীলঙ্কার প্রধান অর্ধকরী ফসল হচ্ছে নারকেল। এই কোশ্চেনগুলো তোমরা একটু ভালো করে পড়বে, মানে ছোট ছোট জিনিসগুলো। আর এই প্রত্যেকটা দেশের প্রতিবেশী দেশের রাজধানীর নাম, কিছু শহরের নাম, সেখানকার প্রধান ফসল, প্রধান শিল্প কোনগুলো, প্রধান ভাষা কি, তারপর উচ্চতম পর্বত শৃঙ্গ, প্রধান নদীর নাম, প্রত্যেকটা মানে প্রতিবেশী দেশের এই জিনিসগুলো ভালো করে করবে। তারপর দেখো এই চ্যাপ্টারের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সার্ক। সার্কের ফুল ফর্মটা ভালো করে করবে। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজনাল কোঅপারেশন, এর সদর দপ্তর হচ্ছে নেপালের কাঠমান্ডুতে। এর প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি? মানে সার্কটা পুরোটা ভালো করে করবে। আর দেখো আর কিছু কিছু জিনিস আছে, যেমন দেখো ভারত সম্পূর্ণ জলপথে কোন কোন দেশের সঙ্গে বাণিজ্য করে? শ্রীলঙ্কা ও মালদ্বীপের সঙ্গে। তারপর দেখো এমন দুটি, মানে ভারতের এমন দুটি প্রতিবেশী দেশ যাদের কোনো সমুদ্র বন্দর নেই, এমন দুটি প্রতিবেশী দেশ হচ্ছে নেপাল ও ভুটান। তারপর দেখো বাংলাদেশের পাট শিল্প, এটা একটু বিস্তারিতভাবে তোমরা পড়বে। পাকিস্তানের কৃষিকাজ এবং জলসেচ ব্যবস্থা পড়বে। নেপালের পর্যটন শিল্প, এগুলো পড়বে ভালো করে। ভুটানের ফল প্রক্রিয়াকরণ শিল্প, এগুলো পড়বে। তো এই দুটো চ্যাপ্টার ভালো করে তোমরা পড়বে, খুঁটিয়ে টেক্সট বই দেখে পড়বে। কোনো অসুবিধা হলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে।